নমস্কার বন্ধুরা, গপ্পখোরের পর্দায় আমি সুদর্শন রয়েছি আরও একটা হাড় হিম করা গল্পের সঙ্গে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভয়ের গল্প বৃষ্টি ভেজা শ্মশানের আতঙ্ক। আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে সুপমা, সৃজিতা, সঙ্গীতা এবং পিউ। শুরু হচ্ছে আজকের গল্প বৃষ্টি ভেজা শ্মশানের আতঙ্ক। আরে ও বিন্দির মা, এত রাইতে কই যাও? ওই দিকটা যে একেবারেই ঠিক না। রাত বিরেতে শ্মশানের দিকে যাচ্ছ কেন? গ্রামের মোড়ল হরিহর বিন্দির মাকে এই কথাটি বলতেই উনি থমকে দাঁড়িয়ে গেলেন। বিন্দির মা বলল, আসলে না গো, আমি আজকে শ্মশানের মাটিতে একটা লাল বাতি পুঁতে আসতে যাচ্ছি। সকলে বলছিলেন এটা করলে নাকি গ্রামের মড়ক ঠিক হয়ে যাবে। বিন্দির মা কথা না বাড়িয়েই শ্মশানের দিকে চলে গেলেন। মোড়ল হরিহর মনে মনে বলল, কি সর্বনাশ! রাতের অন্ধকারে ওই শ্মশানে কেউ যায় নাকি? দিনের আলোতেও যেখানে লোকে যেতে ভয় পায়, সেখানে কিনা এই মহিলা রাতের অন্ধকারে গেল। আজ বাদে কাল বিন্দির বিয়ে, সেখানে এত রাতের বেলা ওই শ্মশানে গেলে অনেক কিছুই ঘটতে পারে, বলা তো যায় না। যদি কোনো কাল শত্রুকে ডেকে নিয়ে আসে, তখন কোথায় যাবে? বিয়ে তো পণ্ডু হবেই, সেই সাথে বিন্দির জীবনটাও। কথাগুলি বলতে বলতে হরিহরবাবু নিজের বাড়ির দিকে চলে এলেন। এরপরে বাড়িতে ঢুকে বললেন, গিন্নি, ও গিন্নি, ঘুমিয়ে পড়েছ নাকি? কি হলো বলবে তো? আহা, কি মুশকিল বলো দেখি। আরে কতক্ষণে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকবো? হরিহর বাবুর স্ত্রী তড়িঘড়ি এসে দরজাখানা খুলে দিলেন। উনি ভিতরে ঢুকে ছাতিখানাকে লোহার শিকলের সাথে ঝুলিয়ে দিয়ে গামছাটা নিয়ে মাথাখানা মুছতে শুরু করলেন। তারপরে গিন্নিকে উদ্দেশ্য করে বললেন, জানো গিন্নি, আজকে একখানা কাণ্ড হয়েছে। বিন্দির মা দেখলাম একা একা ওই ন্যাড়া বামুনের শ্মশানের দিকে চলে যাচ্ছে। আমি কত করে বারণ করলুম, কিন্তু আমার কথা শুনলই না। সে কি গো, এত রাতের বেলা বিন্দির মা ওভাবে ন্যাড়া বামুনের শ্মশানের দিকে চলে গেল? এ কখনো হয়? আজ বাদে কাল ওর মেয়ের বিয়ে, আর সেখানে কিনা একা রাতে ওই পৃথিবীর ডেরায় পৌঁছে গেল বিন্দির মা। আরে বাবা, তুমি বাধা দিলে না কেন? তোমার চোখের সামনে দিয়েও চলে গেল, অথচ তুমি ওকে আটকাতে পারলে না। এবার যদি বড় সড়ো কোনো একটা বিপদ হয়, তখন তুমি কি করবে? হরিহরবাবু চিন্তিত হয়ে বললেন, গ্রামের মোড়ল হওয়ার দরুন এটা সত্যি কথা আছে, আমি গ্রামের প্রতিটা মানুষকে নিয়েই সমানভাবে চিন্তিত। সারা গ্রামের মানুষের কাছে আমি অপরাধী হতে চাই না বলেই তো আজ প্রায় 30,000 টাকা আমি বিন্দির মায়ের হাতে তুলে দিলাম, যাতে ও ঠিকঠাকভাবে মেয়ের বিয়েটা সেরে ফেলতে পারে। মেয়ের বিয়েটা নিয়ে কতবার আমাকে অনুরোধ করেছিল। আমারও একটা সন্তান নেই। বিন্দিকে আমি তো নিজের সন্তানের মতোই দেখি, তাই ওর মুখের দিকে তাকিয়ে না করতে পারিনি। কি হবে এত টাকা পয়সার? আজ মরলে কাল 2 দিন। তার চেয়ে ভালো যেইটুকু যা আছে সেটা মানুষের কাছে গচ্ছিত রেখেই চলে যায়। আশীর্বাদ কুড়িয়ে নিয়ে যাওয়া অভিশাপের চেয়ে জেনে রেখো ঢের ভালো ফলদায়ী হয়ে থাকে। তাই আমি এইসব নিয়ে বেশি চিন্তা করিনি। সে তো নয় বুঝলাম, কিন্তু বিন্দির মা আজকে নিশ্চিত কিছু একটা বাঁধাবে, না বাঁধিয়েও ফিরবে না। ওই শ্মশান প্রেতেদের ডেরা, তান্ত্রিকেরা পর্যন্ত রাতের অন্ধকারে ওই শ্মশানে সাধনা করতে ডরে যান। সেখানে ও একটা সাধারণ মেয়ে, এত রাতে একা একা কি করতে গেল সে? সেদিন বিন্দির মায়ের এমনভাবে গায়েব হয়ে যাওয়ার বিষয়টিকে নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েছিলেন। মোড়ল হরিহর মুখুজ্জে ও তার গিন্নির মধ্যেও বিষয়টা নিয়ে অনেক আলোচনা চলতে লাগলো। অনেক রাত পর্যন্ত এই আলোচনা চলল। তারপর সব কিছু শান্তির সাগরে ঢলে পড়ল। কিন্তু সেদিন রাতের বেলা বিন্দির মায়ের হাতে ঘটে যাওয়া ওই অনর্থের রেশ যে
স্বয়ং তার মেয়ের জীবনেই এসে পড়বে সেটা কেউ জানতে পারেনি। বিন্দির মা শ্মশানে পৌঁছলে দেখলেন চারিদিক কেমন নিস্তব্ধতার বেড়া জালে আবদ্ধ হয়ে পড়েছে। সেখানে কেউ নেই, একটা কাক পক্ষীও না। মাঝে মাঝে অন্ধকারের বুক চিরে প্যাঁচার কর্কশ সুর ভেসে আসছে কানে। সেটি কানের একেবারে পাশ ঘেঁষে আবার দূরে মিলিয়ে যাচ্ছে। বিন্দির মায়ের হাতে থাকা ওই লাল বস্ত্রের ধাগাটার বেড়ি হঠাৎ করেই খুলে গেল। পেঁচানো জিনিসটা কি করে এমনভাবে খুলে যেতে পারে সেটি তিনি কল্পনাও করতে পারলেন না। তিনি ওই জিনিসটির দিকে তাকিয়ে বললেন, এই ধাগাটা এইভাবে খুলে যেতে পারে কি করে? এটা তো আমি শক্ত করে পেঁচিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু জটাধারী তান্ত্রিক বাবা তো আমাকে বারবার করে একটা কথা বলে দিয়েছিলেন। কি যেন বলেছিলেন উনি? হ্যাঁ, মনে পড়েছে। এই লাল ধাগাটাকে যদি অমাবস্যার রাতে তুই সাহসের সাথে গিয়ে ন্যাড়া বামুনের শ্মশানে পুঁতে রেখে আসতে পারিস, তাহলে জানবি তোদের পরিবারের উপর থেকে সব সংকট চিরকালের জন্য দূরীভূত হয়ে যাবে। কারণ এই ধাগার মধ্যে রয়েছে এমন এক শক্তি যেটি তোকে এবং তোর পরিবারকে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে একেবারে দূরে সরিয়ে রাখবে। আর শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এই ধাগাটি যে কোনো ধরনের কালো শক্তিকেও তোর থেকে দূরে রাখবে। এই ধাগায় রয়েছে এমন এক শক্তি যাকে শেষ করবার জন্য একাধিক কালো শক্তি এটির দিকে ধাবিত হয়ে আসতে পারে, কিন্তু এটিকে উচ্ছেদ করে এগিয়ে যেতে পারে না। সত্যি এই ধাগাটি সেই অর্থে পরম শক্তিশালী, এটা মনে রাখিস। এটিকে উত্তর পশ্চিম দিকে পুঁতবি, মাটি খুঁড়ে তার মধ্যে ভরে দিবি, আর একবার এই কাজ সম্পন্ন হয়ে গেলে সামনের দিকে এগোতে থাকবি। তবে খবরদার, পিছনের দিকে কিন্তু ভুলেও তাকাবি না, কথাটা যেন মনে থাকে। বিন্দির মার সম্বিত ফিরে এলো। তিনি মনে মনে ভাবলেন, হ্যাঁ, এবারে সবটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলেই ধাগাটিকে আমাকে উত্তর পশ্চিম দিকের একটা পরিষ্কার জায়গা দেখে মাটি খুঁড়ে সেখানেই পুঁতে দিতে হবে, যাতে এটি কারো হাতে না আসে। কিন্তু ধাগাটা এভাবে খুলে যাচ্ছে কেন? এটা তো হওয়ার কথা নয়। দেখি এটাকে ভালো করে আবার জড়িয়ে দিই। বিন্দির মা ওই লাল ধাগাটিকে ভালো করে প্যাঁচ দিয়ে জড়াতে যাবেন, এমন সময় জোরে জোরে হাওয়া বইতে শুরু করে দিল। এ কি, ঝড় উঠবে মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এক্ষুনি তো সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে এমনভাবে পরিস্থিতি বদলে গেল কেন? সব কিছু স্বাভাবিক না থাকলে আমি কাজটা করব কি করে? কিন্তু ঝড় থামল না, ক্রমে বেড়েই চলল তার গতিবেগ। সেই দমকা হাওয়ার আন্দোলন সহ্য করা বিন্দির মায়ের পক্ষে সম্ভব হলো না। তবুও তিনি নিজের মেয়ের সুরক্ষার জন্যে অনেক কষ্টে উত্তর পশ্চিম কোণের দিকে এগিয়ে গেলেন। এমন সময় একটা পেঁচা গাছের কোটর থেকে ডেকে উঠল। এই প্রবল হাওয়ার মধ্যেও ধীরে ধীরে মাটি খুঁড়তে লাগলেন তিনি। এরপরে সেটিকে এক নিঃশ্বাসে দম বন্ধ করে মাটির ভিতরে পুঁতে মাটি চাপা দিতে শুরু করলেন। যেভাবে পারলেন সেভাবেই সেটিকে মাটিতে চাপা দিয়ে দিলেন। তারপর পিছনের দিকে ফিরে সোজা শ্মশানের বাইরের দিকে আসতে থাকলেন। হঠাৎ কেউ যেন পিছন থেকে তার খুব কাছে এসে একটা দমকা হাওয়ার রেশ রেখে গেল। সেই হাওয়ার রেশ তার কানের খুব কাছ ঘেঁষে বেরিয়ে যেতে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। হঠাৎ করে একটা বিকট হাসির শব্দ কানে আসতে লাগলো তাঁর। কিরে কমলা, ওভাবে ফিরে চলে যাচ্ছিস যে? একবার ফিরে তাকাবি না?
যা কেউ জানে না সেই অতীতকে তুই কি করে লুকিয়ে রাখবি বল? তোর স্বামী পাপ করেছিল, আমাকে একা পেয়ে আমার জীবনটা নষ্ট করেছিল, আর এরপরে তোকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। ব্যাস, হয়ে গেল তো 7 খুন মাফ। তুই ভেবেই নিলি যে এবার থেকে তোদের সবকিছু স্বাভাবিকভাবে চলবে, আর তোর মেয়ের বিয়েটাও খুব শান্তিপূর্ণভাবেই মিটে যাবে, তাই না? কোনোদিনও না। আমি থাকতে কোনোদিনও এই বিয়ে হতে পারে না, আমি হতে দেব না। তুই কাউকে না জানিয়ে আমাকে নাক পাশে বিদ্ধ করার জন্যে এখানে এসে এই শ্মশানে আমাকে বেঁধে রাখতে চাইছিস? কেউ সত্যিটা না জানলেও তুই তো সবটাই জানতিস বল। তাহলে কিভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবনের সর্বনাশ করতে পারলি তুই? কিভাবে পারলি বল, কিভাবে পারলি? বিন্দির মা এই ঝড়ের দাপটের আসল কারণ এবারে অনুধাবন করতে পারলেন। ওই প্রেতিনী যে তাঁর কাজ পণ্ড করার জন্য এমন মায়াজালের সৃষ্টি করেছে, এই বিষয়টি জানতেই তিনি নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন। কিন্তু কোনো লাভ হলো না। সামনের একটি উঁচু ঢিবির উপরে পা আটকে পড়ে গেলেন তিনি, আর নিজের শরীরটাকে উঠাতে গিয়ে পিছনে থাকা একটি পাথরের উপর ভর দিতেই সমস্ত পরিশ্রম বিনষ্ট হয়ে গেল। তিনি তান্ত্রিকের কথা ভুলে গেলেন। নিজের প্রাণ রক্ষা করবার তাগিদে তিনি বিধিকে অমান্য করলেন, আর তারপরেই ঘটল এক চরম অঘটন। সেই প্রেত কমলার একেবারে মুখের সামনে এসে উপস্থিত হল। এরপরে সেই রক্ত মাখা মুখটাকে আরো কাছে নিয়ে এসে বলতে শুরু করলো, কিরে, যেটা পারবি না সেটা করতে যাস কেন? আমাকে আমার বদলাটা এবার চুপচাপ নিতে দে। অনেক তো হলো, আমিও তো সবটা হারিয়েছিলাম, তাই তুইও যদি নিজের চোখের সামনে নিজের স্বামী সন্তানকে এবার হারাতে দেখিস তাহলে ক্ষতি কি? বিন্দির মা ভয়েতে একটা শব্দ মুখ থেকে বের করতে পারল না। এরপরে অনেক কষ্টে সাহস জুটিয়ে তারপরে বললেন, আমি তোমাকে কিছুতেই ভয় পাই না। তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি না। তোমার তো প্রাণ চাই, শরীর চাই, তাহলে আমার শরীরটা নাও, আমি তো রয়েছি। আমার যদি এই বয়সে প্রাণ চলে যায় তবুও কোনো আফসোস থাকবে না, কিন্তু আমার মেয়ের জীবনটা শেষ করো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, মিনতি করছি। কিন্তু এভাবে ওই প্রেতকে শান্ত করা গেল না। সে চিৎকার করতে থাকলো আর বলতে থাকলো, আমার নাম কামিনী। আমি যেই দিন মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়েছিলাম সেই দিন তোর এই দয়া, মায়া, মমতা কোথায় ছিল কমলা? সেদিন তো তুই আমাকে একটা অবলা নারী ভেবে মরতে দিয়ে চলে গিয়েছিলিস। একবারের জন্য পিছনের দিকে ফিরে দেখিসনি। তখন স্বামীর সুখ আর সোহাগ উপভোগ করার আশায় এখান থেকে পালিয়েছিলিস, আর এতকাল ধরে ওই জটাধারীর কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে গেছিস। তন্ত্রের জালে জড়িয়ে সে আমাকে মুক্তি পেতে দেয়নি, না হলে আমি অনেক আগেই সবটা শেষ করে দিতাম। তুই সব থেকে বড় ভুল করে ফেলেছিস, একা একা এই জিনিসটাকে এখানে পুঁততে এসে। এটাই তোর সব থেকে বড় অপরাধ। আমি জানতাম এই কাজ তোর একার দ্বারা কখনোই সম্ভব হবে না, আর আমি সেই সুযোগটাকেই ভরপুর কাজে লাগিয়েছি। ওই জট লাল ধাগার সেই সুতোটাকে আমি খুলে দিয়েছি। এখন সেই জট আর নেই, সেই সুতো আলগা হয়ে গেছে, ফলে সেটি এখন আর কোনো প্রেতকে আটকে রাখতে পারবে না।
ফলে আমিও মুক্ত হয়ে গেছি। বিন্দির মায়ের ঠোঁট কাঁপতে শুরু করলো, মাথা বেয়ে ঘাম ঝরে পড়তে শুরু করলো। এরপরে উনি কম্পমান স্বরে বললেন, তবে তবে কি জটাধারীও? তার ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করলো। সে নানান রকমের বিকট রূপ প্রদর্শন করতে লাগলো। আর তারপরে আবারও বিন্দির মায়ের একেবারে খুব কাছে এসে বলল, না নেই, ওটাকে আমি কখন সাবার করে দিয়ে এসেছি। এখন মাঠ একেবারে ফাঁকা, কেউ নেই, কোথাও নেই। এখন কেউ আমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। এখন কেউ আর আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমার পথে বাধা হতে যে আসবে তাকেই আমি একেবারে শেষ করে ফেলবো। আমি কোনো কাজ করতে পারিনি, কিন্তু এখন কি করবি বল? এবারে তোরা কি করবি? কোথায় গেল তোদের শক্তি? এখন দেখি তোরা কি খেল দেখাতে পারিস, কিভাবে আমাকে জালে জড়িয়ে রাখতে পারিস। এখন কেবল কামিনীর মায়াজাল কাজ করবে, আর কারণ নয়। আর আমি যা যা চেয়েছি এবারে সেটাই হবে। মিলিয়ে নিস আমার কথা। তার ওই কান্নার শব্দ বাতাসের আস্তরণ ভেদ করে অন্ধকারকে চূড়ামণি বানিয়ে কোথায় যেন গায়েব হয়ে যেতে শুরু করলো। সেটির আর কোনো হদিশ খুঁজে পাওয়া গেল না। কিন্তু সেই বিবাগী মায়ের হৃদয় বিদারক কান্নার সুরটা একইভাবে বাতাসকে আন্দোলিত করেই চলল। বিন্দির মা খালি হাতে বাড়ি ফিরে এলেন। তার শরীরটা যেন আর চলতেই চাইল না। কিন্তু এমন বিষয়টিকে গ্রামের পঞ্চায়েতের কাছে তুললেও যে বিশেষ লাভ হবে না, এবং এই বিষয়টি তিনি বেশ আন্দাজ করতে পেরেছিলেন। এই কারণে একেবারে জড় পদার্থের মতন বসে রইলেন। বাড়ির দাওয়ার সামনে বসে কাঁদতে থাকলেন। মুখ ফেরাতেই দেখলেন মেয়ের বিয়ের ফুলগুলো ওইভাবেই সাজানো রয়েছে। আগামীকাল সকালেই বিন্দির বিয়ে, কিন্তু এই ফুলগুলোর আয়ু যে একেবারেই শেষ। ফুলগুলো শুকিয়ে একেবারে কালো হয়ে গেল। চোখের নিমেষে সেগুলির বর্ণ সম্পূর্ণরূপে বদলে গেল। সেগুলির আর কোনো অস্তিত্ব রইল না। সমস্ত ফুল কমলার চোখের সামনে ঝরে মাটিতে পড়ে গেল। কমলা সেটি দেখা মাত্রই চমকে উঠলেন। এরপরেই মনে হলো দমকা হওয়ার সাথেই একটা ভয়ঙ্কর হাসির শব্দ চারিদিকের ভূমিকে প্লাবিত করে অন্দরে প্রবেশ করছে। সেটির আভাস পাওয়া মাত্রই কমলা জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন ভোরে হঠাৎ করে একটা আর্তনাদে বিন্দির মায়ের জ্ঞান ফিরে এলো। উনি দেখলেন ওনার সামনে দাঁড়িয়ে ওনার স্বামী বটুক। তিনি কমলাকে অমন অবস্থায় দেখার সাথে সাথেই বললেন, আমি জানতাম এরকমই যে কিছু একটা অনিষ্ট হবে, এটা আমি আগে থেকেই টের পেয়েছিলাম। আমি বারবার তোমাকে ওই শ্মশানের দিকে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি বললে তুমি নাকি সব বিপদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্যই সেদিকে যাচ্ছ। এবারে যে বিপদটি ঘাড়ে চেপেছে তা এত সহজে নামবে না, এটা জেনে রেখো। কারণ এবারে ওই বিপদ তোমার মেয়েকেও নিজের সাথে করে নিয়ে যাবে। সে তোমার মেয়েকে শেষ করে ফেলবে। যার সুরক্ষার জন্য এত কষ্ট করলে, এত ঝক্কি পোয়ালে, সেই এবারে থাকবে না। বিন্দির মা চমকে উঠলেন। তারপরে বললেন, কেন? একে সর্বনাশ হলো আমার মেয়েটার। কি হয়েছে বিন্দির? আমাদের মেয়ে স্বাভাবিক নেই, আর ভয়ঙ্করভাবে আমাদের দিকে চেয়ে রয়েছে। বিড়বিড় করে কি সব কথা বলছে। মুখের ভাব একেবারে বদলে গিয়েছে। গায়ের রং একেবারে কালচে বর্ণ ধারণ করেছে। আর ওর চোখ দুটো একেবারে লাল টকটক করছে। জানি না কি হবে। মেয়েটাকে বাঁচাতে হবে কমলা, যে করেই হোক মেয়েটাকে রক্ষা করো, না হলে যে সবটা শেষ হয়ে যাবে। কমলা তড়ি ঘড়ি করে বিন্দির ঘরের দিকে এগিয়ে যায়। তারপরে বিন্দির দিকে চোখ পড়তেই সে দেখে বিন্দি বিকটভাবে হাসছে। তার দিকে তাকিয়ে বলছে,
আমি নিশ্চিন্তে তোর মেয়ের শরীরে থাকবো। আর কোনো অসুবিধে নেই। এতকাল ধরে তো আমি একটা শরীর চেয়েছিলাম। বটুকের কাছাকাছি থাকবার এর থেকে আর বড় উপায় ছিল না রে। বিন্দির মা অঝরে কাঁদতে কাঁদতে বললেন, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এটা তুমি করতে পারো না। দরকার পড়লে তুমি আমার শরীরটা নাও। আমি তো তোমাকে বলেছি তুমি আমাকে নাও, এদেরকে ছেড়ে দাও। বিন্দির শরীরে থাকা প্রেত আবারও হাসতে শুরু করলো। কিভাবে ছেড়ে দি বল দেখি? ওর শরীরটা তো আমার বেশি প্রিয়। এবারে ওর বিয়ে হবে। মনে পড়ে বটুক, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুই কিভাবে আমাকে একা রেখে চোরের মতো অন্ধকারে পালিয়ে এসেছিলিস আর আমাকে মরতে ছেড়ে দিয়েছিলিস। আমার শরীরটা তো শ্মশানেও স্থান পায়নি, কিন্তু তুই তো নিজের মুখে সেই কথা কোনোদিনও স্বীকার করবি না। আর যদি তুই স্বীকার না করিস তাহলে জেনে রাখিস আমি তোর মেয়ের শরীর ছেড়ে বাইরে বেরোবো না। হয় তোকে নিজের সাথে করে নিয়ে যাব, না হলে তোর মেয়েকে। কথা নচ্চর হবে না বলে দিলাম। মেয়ের এমন আচরণ দেখে বিন্দির চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। নিজের মেয়েকে প্রতিটি মুহূর্তে এভাবে শেষ হতে দেখে তার নিজের প্রাণটাও বিসর্জন দিয়ে দিতে ইচ্ছে করল। সে কাঁদতে কাঁদতে তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমি আর পারলাম না। আমি জানতাম এভাবেই সবটা শেষ হবে। এই জন্য বলেছিলাম কোনোদিনও কোনো পাপ করো না, কোনোদিনও কোনো মানুষের মনের মধ্যে ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে একা ফেলে চলে আসতে নেই। বিশ্বাসঘাতকদের ঈশ্বর কোনোদিনও কোনো ক্ষমা করে না। তাদেরকে উনি কোনোদিনও ছেড়ে কথা বলে না। দুদিন আগে হোক বা দুদিন পরে, প্রত্যেককেই পাপের শাস্তি ভোগ করতে হয়। আজ তোমার পাপের শাস্তি ভোগ করছি আমি আর আমার নিষ্পাপ মেয়ে। এরপরেও তুমি বলবে তুমি কিচ্ছু করোনি। বলো কি হয়েছিল সেদিন? আমার দিব্যি রইল, না হলে তুমি আমার মরা মুখ দেখবে। কোন সত্যিকে আমাদের সকলের কাছ থেকে গোপন করে গিয়েছিলে তুমি? বটুকের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে বলল, আমি পাপী। সত্যি আমি সেদিন অনেক বড় পাপ করেছিলাম। আমি কামিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন। কামিনী নিচু জাতের মেয়ে হওয়ায় তাকে বাবা ঘরে তুলতে দেননি। কিন্তু এখানেই শেষ নয়, আমি কামিনীর আসল সত্যিটা জেনে ফেলেছিলাম। বটুকের মুখ থেকে এই শব্দগুলি উচ্চারিত হওয়ার সাথে সাথে কামিনীর আত্মা গর্জন করে উঠল। মিথ্যে কথা বলবি না, তাহলে কিন্তু তোর মেয়েকে এখানেই শেষ করে দেব বটুক। না না, মিথ্যে আমি বলবো না। আজকে আমি যা বলবো সবই সত্যি বলবো। সে তুই আমাকে যাই বলে ভয় দেখাস না কেন। ও কোনো সাধারণ মেয়ে ছিল না কমলা। ও তন্ত্র সাধনা করত। নিজের মনোবাঞ্ছাকে পূর্ণ করবার অভিপ্রায় নিয়ে ও বহু মানুষের ক্ষতি করেছিল। আমি নিজে ওকে শ্মশানে বসে নরমাংস ভক্ষণ করতে দেখেছিলাম। ওহ, কি ভয়ানক ছিল সেই দৃশ্য। বটুক এই কথাটি বলবার সাথে সাথেই বিন্দির মুখ থেকে আরো কিছুটা তাজা রক্ত বেরিয়ে এলো। এরপর কামিনী চিৎকার করে বলে উঠল, ওটা তোকে পাওয়ার জন্যই করেছিলাম আমি। কারণ তোর পরিবারের লোকেদের মন ঘোরানো কোনোদিনও এত সহজ ছিল না। এত সহজে ওদেরকে বশে আনা আমার মতন সাধারণ গ্রামের মেয়ের পক্ষে সম্ভব ছিল না। নিচু জাতের মেয়ের সাথে সহবাসে তো তোর কোনোদিনও কোনো অপরাধ বোধ হয়নি। সেই সময় তো তুই দিব্যি আমার শরীরটাকে অস্ত্র বানিয়ে খেলে গিয়েছিলিস। মনে পড়ে তোর সেই সব কথা? নাকি আবারও তোর মেয়ের টুটি চিপে বেশ কিছুটা রক্ত বের করালে বিশ্বাসটা বেড়ে যাবে? গন্ডিটা আরো মজবুত হবে। কি বলিস? কি বলিস বটুক? দেখবি দেখবি আমি কি কি করতে পারি। বটুক হাত জোর করে কামিনীর কাছে ভিক্ষা চাইতে শুরু করলো। সে বলল, আমি জানি এ সবই আমারই ভুল। আর আমি আমার নিজের ভুলের জন্যই আজ শাস্তি ভোগ করতে বাধ্য হয়েছি। আমি জানতাম না
আমি একটা তান্ত্রিকার সাথে সম্পর্ক গড়ে তুলছি। দৈহিক সুখ ভোগ তুইও করেছিস। সেদিন তোর লজ্জা আর ইজ্জতের বিষয়টি একবারের জন্যে মনের অলিন্দে আঘাত করেনি। আজকে কেবল আমাকে দোষারোপ করে তুই নিজের দোষ ঢাকতে চাইছিস। আমি তোকে ঘৃণা করি। এগুলির কোনো সদর্থক অর্থ থাকতেই পারে না। এভাবে কোনো কিছুকে সত্য প্রমাণ করা যায় না, কোনোদিনও না, কোনো মূল্যেই না। কামিনীর প্রেত হাসতে শুরু করল। খিল খিল করে হাসতে থাকলো সে। আর সেই সাথে বিন্দির নিঃশ্বাসটা ক্রমে বন্ধ হয়ে আসতে শুরু করল। শ্বাস নিতে কষ্ট হতে থাকলে বিন্দি চিৎকার করে বলে উঠল, আমার দমটা আটকে যাচ্ছে মা, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বিন্দিকে এমন অসহায়ের মতো আর্তনাদ করতে দেখেও সেদিন কিছুই করতে পারলেন না তারা। কিন্তু এমন সময় সেই জটাধারী তান্ত্রিক রক্ত মাখা শরীরটা নিয়ে এসে সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে সকলেই চমকে উঠল। বিন্দির মা তাকে উদ্দেশ্য করে বলল, এ কি বাবা, আপনি এখানে এলেন কিভাবে? ও যে বলল আপনাকে শেষ করে দিয়ে এসেছে। জটাধারীকে শক্তিহীন করা এত সহজ নয়। আমি যে সংকল্প নিই সেটা আমি নিজের মৃত্যুর মধ্যে দিয়েও পূরণ করে থাকি। কেউ আমাকে নিজের পথ থেকে কোনোদিনও টলাতে পারেনি, আর পারবেও না। আমি নিজের লক্ষ্যে সর্বদা অজেয় ছিলাম, আছি আর থাকব। সেখানে এই সামান্য প্রেতিনীর আর কতটুকু ক্ষমতা? ও আমাকে শেষ করে ফেলার জন্য সর্বোপরি চেষ্টা করেছিল। যত রকমভাবে আমাকে আঘাত করা সম্ভব সবটা দিয়েই আঘাত করেছিল। হয়তো আমি শেষই হয়ে যেতাম, কিন্তু আমি একজন অঘরী। আমি শুদ্ধ মনে মহাদেবের তপস্যা করে চিরকাল ধরে পরম শক্তির সাগরে নৌকা বইয়েছি। সেখানে আমার সাধনা দ্বারা অধিকৃত শক্তিকে এত সহজে শেষ করে ফেলা এর মতো একজন তুচ্ছ প্রেতিনীর দ্বারা সম্ভব নয়। মহাদেবের আশীর্বাদে আমি ফিরে এসেছি, তবে আমার হাতে বেশি সময় নেই। আমি মন্ত্র বলে এক বিশেষ কবচ নির্মাণ করেছি, সেটা বিন্দির হাতে পরিয়ে দে। কিন্তু এই অবস্থায় আমি কিভাবে ওর কাছে যেতে পারি বাবা? ও যে আমাকে নিজের কাছে ঘেঁষতেই দেবে না। সে বিষয়ে তুই নিশ্চিন্তে থাক, তবে একটা কথা সবসময় মাথায় রাখিস, তোকে এইবারে এই ধাগাটি তোর মেয়ের শরীরে পড়াতে হবে। ধাগা পড়ানো হয়ে গেলেই ওর শক্তি মানে কামিনীর শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। তবে যাওয়ার আগে মানে তোর মেয়ের শরীর ত্যাগ করার পূর্বে ও কারুর না কারুর আত্মাকে নিজের সাথে করে নিয়ে যাবে। সেটা এখানে উপস্থিত যে কেউ হতে পারে। আমি আমার শেষ সম্বলটুকু দিয়ে এই কবচকে প্রস্তুত করেছি। এরপরে কি ঘটবে সেটি আমি জানি না। এমনটাও হতে পারে যে এক নিমেষে সবটা শেষ হয়ে গেল। তাই তুই যা করবি খুব সাবধানে করবি কমলা। এর মধ্যে মন্ত্রের শক্তি রয়েছে, তাই এটিকে উপেক্ষা করতে পারবে না ওই কামিনী। ওর প্রতিশোধ স্পৃহা এক্ষেত্রে কাজ করবে না। যা, এবারে তুই তোর গন্তব্যের দিকে এগিয়ে যা। কমলা নিজের জীবনের মায়া না করে বিন্দির দিকে এগিয়ে যেতে থাকল। এরপরে বিন্দির হাতে সেটিকে পরিয়ে দিতে ওর ভিতরে ঝিমিয়ে থাকা কামিনীর আত্মা পুনরায় শক্তি সঞ্চয় করে জেগে উঠল। বিন্দির শরীর থেকে কালো বর্ণের ধোঁয়া নির্গত হয়ে এগিয়ে আসতে শুরু করলো তাদের দিকে। কালো ধোঁয়াটি গোটা অঞ্চলটিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকলো, আর এরপরে সেটি প্রবেশ করল বটুকের শরীরে। বটুক চিৎকার করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে মনে হলো কেউ যেন ওর শ্বাস বন্ধ করে ওকে মেরে ফেলতে চাইছে। আর ঠিক তেমনটাই ঘটল। ধীরে ধীরে বটুকের শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। সব শেষ। কমলা সামনের দিকে তাকিয়ে দেখল বিন্দির শরীরটা মেঝের উপরে উপুড় হয়ে পড়ে রয়েছে। ওর স্বামী পাথরের মতন শুয়ে আছে, মুখটা হাঁ হয়ে রয়েছে। আর ওদিকে শেষ হয়ে গিয়েছেন জটাধারীও। বিন্দির দিকে এক পা করে এগিয়ে গেলেন কমলা। এরপরে বিন্দিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কেউ তো রইল না, আর কাকে নিয়ে বাঁচবো আমি? সবাই তো আমার চোখের সামনে শেষ হয়ে গেল। আমার তো বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য রইল না। কমলার চোখের জলের ফোঁটাগুলি বিন্দির মুখের ওপর টপ টপ করে পড়তেই ধীরে ধীরে চোখটা খুলল বিন্দি, আর বলে উঠল, মা,
আমি ঠিক আছি গো, আমার কিচ্ছু হয়নি। দেখো সব ভালো হয়ে গেছে, সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। সেদিন বিন্দিকে ফিরে পেয়ে কমলা ওকে বুকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, কিন্তু বিন্দির মনির গাঢ় লাল রঙের দিকে কেউ চেয়ে দেখেনি। কারণ কামিনী ওই বিষয়টিকে যে সকলের আড়ালেই রেখে দিয়েছিল। সকলকেও শেষ করলেও সে যে বিন্দির শরীর ত্যাগ করেনি এ কথা কেউই জানত না। যে সুখ সে বেঁচে থেকে ভোগ করে আসতে পারেনি, সেই সুখ সে বিন্দির বৈবাহিক জীবনে থেকে পেতে চেয়েছিল। তাই সবার অলক্ষ্যে থেকে যাওয়া এই বিভীষিকার চিত্রটা যে আরো ভয়ঙ্করভাবে ফুটে উঠতে চলেছিল, সেটির হদিশ কেউ পাননি, কমলাও নয়। আমরা ভাবি পাপীরা শাস্তি পেয়ে গেলেই হয়তো তাঁদের পাপ ধুয়ে যায়, কিন্তু তাদের করা পাপের রেশটা থেকেই যায়, যা অন্য কাউকে নিজের জীবনের বিনিময়ে এইভাবে বহন করে নিয়ে যেতে হয়। কামিনীর অন্তরের সেই পৈশাচিক হাসির সুরটা কারুর কানে না বাজলেও প্রকৃতির কোলে ঠিকই সাড়া ফেলে গিয়েছিল।